বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। এই ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে এবং জনগণের ব্যাপক আশা আকাঙ্ক্ষার জন্ম নিয়েছে। এই ঘটনাটিকে তাত্ত্বিকরা বিভিন্নভাবে চিত্রায়িত করছেন এবং ভিন্ন ভিন্ন আশা আকাঙ্ক্ষাও ব্যক্ত করছেন। একদল তাত্ত্বিক এটিকে একটি বিপ্লব হিসেবে দেখছেন এবং জুলাই বিপ্লব হিসেবে আখ্যা দিয়েছেন। আবার তারা সংবিধানের বাইরে গিয়ে একটি বিপ্লবী সরকার গঠনের পরামর্শ দিয়েছিলেন কেউ কেউ, এবং এখনো দিচ্ছেন। অন্যরা একে একটি গণ অভ্যুত্থান হিসেবে দেখছেন এবং জনগণের আশা আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সাধনের প্রস্তাব করছেন। এই নিয়ে বাংলাদেশের নিউজ মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা এবং তর্ক বিতর্ক চলছে। এটা স্পষ্ট যে এই আন্দোলনের পেছনে কোনো বিপ্লবী চিন্তা, চেতনা ও আদর্শ বা আকাঙ্ক্ষা ছিল না। বিপ্লবী আদর্শ ও আশা আকাঙ্ক্ষা ছাড়া কোনো আন্দোলনকে বিপ্লবের রূপ দেওয়া যায় না। এই আন্দোলনে সব শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে দরিদ্র শ্রমজীবী মানুষরা যোগদান করলেও আন্দোলনের নেতৃত্ব বরাবরই ছিল ছাত্রদের হাতে। যে কারণে একে আমরা গণ অভ্যুত্থান হিসাবে বিবেচনা করতে পারি। বন্ধুরা, আজকে আমাদের অংশুমালীর যে রাজনীতি বিষয়ক রাজনীতি বিষয়ক যেই সিরিজ চলছে, সেই সিরিজটি প্রথম আমরা লাইভ করছি, কিন্তু অনিবার্য কারণে, টেকনিক্যাল কারণে আর কি, আমাদের যেই লাইভ, সেই লাইভটি পেজ থেকে আজকে করতে পারছি না, মানে কানেক্ট করতে পারছি না। তাই আমার প্রোফাইল থেকে এটা লাইভ করছি প্রথম। এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তো আজকে আমাদের আলোচনার অতিথি হিসেবে আছেন বাংলাদেশের প্রখ্যাত চিন্তক, বুদ্ধিজীবী, লেখক এবং প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা জনাব বেনজির খান। বেনজির খান আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। স্বাগতম বেনজির খান। বেনজির ভাই, অনেক ধন্যবাদ। ওকে, এবং দর্শকদেরকেও আমার সালাম রইল। আচ্ছা, তো আমরা আলোচনার শুরুতেই আমরা বলতে চাই যে 2010-11 সালে বিভিন্ন আরব রাষ্ট্রে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে ব্যাপক অসন্তোষ ও গণ অভ্যুত্থান গড়ে ওঠে, যা আরব বসন্ত নামে পরিচিত, বা আমরা যাকে আরব বসন্ত বলে জানি। কিন্তু আরব বসন্তের পর আরবের বিভিন্ন দেশে আগের চেয়েও বেশি প্রতিক্রিয়াশীল সরকার জেঁকে বসেছে। বাংলাদেশে কি এমন সম্ভাবনা আপনি দেখতে পান? সম্ভাবনা আছে, কিন্তু আমার ধারণা যে এটা আমরা মোকাবেলা করতে পারবো, এদেশের মানুষ মোকাবেলা করতে পারবে। মানে আমরা যে বললাম যে আরব বসন্তর যে বিষয়টা কেন হলো সেখানে, বা আমরা বাংলাদেশের প্রেক্ষাপটটা, বা মানে আমি সিমিলার কিছু আমার মনে অনেকে বলছে আর কি, দেখা যায়। তো আপনার কি মনে হয়? না, সম্ভাবনা সবসময়ই আছে। কেননা আরব বসন্ত যেটা ফেল করার পিছনে যেটা পশ্চিমাদের একটা যেমন ভূমিকা ছিল, সক্রিয় ভূমিকা ছিল, আবার সেই আরব বসন্তের যে মূল জায়গাটা মিশরের অভ্যন্তরেও একটা শাসক শ্রেণী ছিল, তাদেরও একটা তোড়জোড় বা একটা প্রচেষ্টা ছিল, এই দুটোর লিঙ্ক হয়েছিল। বাংলাদেশের ক্ষেত্রে যেটা আছে যে বাংলাদেশে যে ফ্যাসিস্ট সরকার এতদিন ক্ষমতায় ছিল, এই সরকারও কিন্তু বাইরের মদদে ছিল। কিন্তু আরব বসন্তের সাথে আমাদের যেটা পার্থক্য হচ্ছে যে আরব বসন্তের ক্ষেত্রে বিশ্ব পুঁজিবাদী দুনিয়াগুলো, বিশেষ করে পশ্চিমা দুনিয়াগুলো, এবং তাদের সাথে আরব বসন্তের ভূখণ্ড অর্থাৎ মিশরের অভ্যন্তরীণ শাসকের যে সম্পর্ক ছিল, ফলে তারা যত সহজে এটা করতে পেরেছে, আমাদের দেশে সেটা হবে না। কেননা আমার দেশে বহিঃশক্তি আছে, আমার প্রতিবেশীরা এটা লালন পালন করেছিল, কিন্তু দুনিয়ার অপরাপর রাষ্ট্রগুলো এই ব্যাপারে এত বেশি নাক গলাবে না। সেই ক্ষেত্রে আমাদের একটা সুযোগ আছে, আমরা এটা মোকাবেলা করে দিতে পারবো। কিন্তু সম্ভাবনা সবসময় আমরা সামনে আছে বলে মনে করছি।
আচ্ছা, তো কোটা বিরোধী আন্দোলনের বেনজিন ভাই, কোটা বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক নাম দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা যে বৈষম্য বিরোধিতার কথা বলেছেন, সেখানে তারা কোন ধরনের বৈষম্যের অবসান চান? তারা কি শ্রেণী বৈষম্যের অবসান চান? দেখুন, বৈষম্য একটা পূর্ণাঙ্গ কথা। তো বৈষম্য বিরোধী মানে তো মাস্ট সেটা শ্রেণী অবসানও তো থাকবে। এখন আমাদের ছেলেরা যেটা শুরু করেছিল, এটা একটা স্বতঃস্ফূর্ত মুভমেন্ট। আমরা মাথায় রাখতে হবে যে এটা কিন্তু কোনো সচেতন পার্টির সচেতন পরিকল্পনা সচেতন প্রয়াসের প্রেক্ষিতে হয়নি। এটা অনেকটা হয়েছে, আমি বলবো যে ক্ষমতাসীন সরকার দীর্ঘ বছর ধরে 18টা বছর ধরে এদেশের মানুষের সাথে যে আচরণ করছিল, মানুষ দিনে দিনে তাদের প্রতি ক্ষুব্ধ হয়ে এমন একটা জায়গায় গেছিল যেটা তার প্রতিক্রিয়া হিসেবে এসেছে। এটা অনেকটা নিউটনের থার্ড লর মতো, অনেকটা প্রকৃতির বিচারের মতো, অনেকটা আল্লাহর শাস্তির মতো। এটা খুবই স্বতঃস্ফূর্তভাবে এসে গেছে। কিন্তু একটা সচেতন পার্টি বা সচেতন রাজনৈতিক শক্তি বা সচেতন প্রয়াস যদি এর পিছনে থাকতো, তাহলে এটার চেহারা যেমন হতো ঠিক তেমনটা হয়নি। সেই ক্ষেত্রে আমরা বলবো যে লয়ের যে মূল আকাঙ্ক্ষা ছিল মানুষের, সেটা হচ্ছে যেমন কোটা তো একটা বৈষম্য, কিন্তু সেই কোটাটার সাথে যখন ছাত্ররা মুভমেন্ট করে বা আন্দোলন করে, সেই আন্দোলনের সাথে এমন এমন মানুষরা যুক্ত হয়ে যায় এবং শাসক শ্রেণীরও ভিতরে এমন এমন অংশ যুক্ত হয়ে যায় যে এটা একটা পর্যায়ে সত্যি সত্যি শ্রেণীর অবস্থানে চলে যায়। তো সেই ক্ষেত্রে এই বৈষম্য বিরোধী আন্দোলনটা অবশ্যই শ্রেণী শোষণ বা শ্রেণী দ্বন্দ্বের অবসানের দিকে যাবে যাবে কেননা এখনো পর্যন্ত এটা আমরা যাদেরকে পেটি বুর্জা বলি, এই আন্দোলনের নেতৃত্বে বা মূল চালিকা শক্তি হিসেবে তারা আছে এবং এদের শক্তি হিসেবে কিন্তু এই দেশের হ্যাভ নট অর্থাৎ নিপীড়িত বঞ্চিত মানুষগুলো সাথে রয়েছে। ফলে এটা শ্রেণী দ্বন্দ্ব অবসানের দিকে যাবে বলে আমি মনে করি। আচ্ছা, তো এবার বলি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকেই বলেছিলেন তারা ইনক্লুসিভ সমাজ চায়। ইনক্লুসিভ বলতে তারা আসলে কি বুঝিয়েছিল? বাংলাদেশে অবিশ্বাসী, নাস্তিক, এলজিবিটি কিউ থেকে শুরু করে বহু মত পথের মানুষ রয়েছেন। তারা কি আসলে সবাইকে নিয়ে ইনক্লুসিভ সমাজ গঠনের কথা বলেছেন? আপনার কি মনে হয়? আমি আবারও বলি যে ছাত্ররা কিন্তু এতটা প্ল্যান ওয়েড কাজ করেনি, কিন্তু ছাত্রদের একটা স্বভাব আছে, একটা চরিত্র আছে, সেটা কিন্তু ইনোসেন্ট এবং সেটা ইনোভার্স। সেই ক্ষেত্রে তাদের যেটা চাওয়া, সেই ক্ষেত্রে যে এই দেশের সব শ্রেণী পেশা জাতি সম্প্রদায় সব মানুষেরই যাতে ইনসাফ প্রতিষ্ঠিত হয়। আসলে এখানে তারা মূল যে বিষয়টা বলতে চেয়েছে যে ইনসাফ ইনসাফ প্রতিষ্ঠা। ইনসাফের ব্যাপ্তিটা কিন্তু অনেক বড়। আমরা অনেক সময় সাম্যের কথা বলি, সাম্যের ব্যাপ্তিটা অত বড় না যতটা ইনসাফের, তাই না? তো সেই ইনসাফ যদি তারা প্রতিষ্ঠা করতে পারে, তাহলে অবশ্যই সব শ্রেণীর মানুষেরই, সব শ্রেণী পেশা ধর্ম বর্ণ জাতি বিশ্বাস মত পথের সমস্ত মানুষেরই প্রতি ইনসাফ প্রতিষ্ঠিত হবে এবং সেদিকেই আমাদের ঝোঁক বা আমাদের আকাঙ্ক্ষা, ছাত্রদের সেই আকাঙ্ক্ষা। আচ্ছা, এই ছাত্রদের আকাঙ্ক্ষা ইনসাফ প্রতিষ্ঠা হবে। আসলে আমরা এখন পর্যন্ত গত ইউনূস সরকারের মানে 100 দিন আমরা দেখলাম। আমরা আপনার কি মনে হয় এই 100 দিনে এই আকাঙ্ক্ষা, ছাত্রদের আকাঙ্ক্ষা বা জনমানুষের আকাঙ্ক্ষা বা তাদের আকাঙ্ক্ষার মানে আশেপাশে যেতে পেরেছে? আচ্ছা, এখানে কিছু কথা আছে। সেটা হলো যে একটা বড় অংশ বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং তাদের যারা লেসপেন্সার হিসেবে এই দেশে যারা আছে, এদের সাথে বিপ্লব পরে যে আচরণটা করা দরকার ছিল, এটা আমরা করতে পারিনি। হ্যাঁ, এটা করতে পারিনি এবং তার কিছু খেসারত আমরা দিচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু তাদের যে যে পরিস্থিতির মুখোমুখি তাদের হওয়ার কথা ছিল, এই পরিস্থিতির মুখোমুখি তারা হয়নি বিধায় আজকে আমরা বা আমাদের ছাত্ররা বা আমাদের সমাজ বা আমাদের আজকের এই সরকার যে কাজগুলো করতে চাচ্ছে সেই ক্ষেত্রে তাদের বাধা সৃষ্টি হচ্ছে। এটার ক্ষেত্রে প্রথমে আমি বলি, আমরা অনেকেই বিতর্ক করতে পারি। আমাদের দেশের একজন বড় রাজনৈতিক চিন্তক দার্শনিক ফরহাদ মাঝার, তিনি শুরু থেকে কিছু কথা বলছেন, আমি এই কথাগুলোর সাথে একমত। যেমন উনি বলেছিলেন যে এটাকে যেটা ঘটলো এটা কি, এটাকে আগে ডিফাইন করতে হবে। এটা আসলে গণ অভ্যুত্থান না বিপ্লব?
এবং এটা কি ঘটেছে, এটাকে যদি আমরা বিপ্লব আখ্যা দিই, তাহলে এই সরকারটা হতে হবে বিপ্লবী সরকার। এবং এই বিপ্লবী সরকার হলে তার চরিত্রটা হবে এই জনগণের কাছে তার শপথ পাঠ করবে। অর্থাৎ আমাদের কোনো একজন শহীদ, সেই শহীদ পরিবারের মানুষরা এসেই আমাদের এই সরকারকে শপথ পাঠ করাবে, এবং সেটা জনগণের মধ্যে যেয়ে করতে হবে। হতে পারে সেটা আমাদের সব থেকে সেন্সিটিভ জায়গা, সব থেকে প্রিয় জায়গা, সব থেকে পছন্দের জায়গা শহীদ মিনারে হতে পারত। তাহলে কিন্তু এই সরকারের সাথে সাথে যেমন শুধু প্রাইম মিনিস্টার না, তার দলের 350 জন শুধু না, তাদের সমস্ত সহযোগীরা যেভাবে পালিয়ে গেছে, সেই সরকার কর্তৃক নির্বাচিত প্রেসিডেন্টেরও কিন্তু সরে যাওয়ার কথা ছিল। অর্থাৎ শপথটা পাঠ করার কথা ছিল জনগণের কাছে, এবং জনগণের সরকার হওয়ার কথা ছিল, এটা বিপ্লবী সরকার হতো, তখন তার চেহারা একরকম হতো। কিন্তু আমরা প্রথমেই এই জায়গাটায় আমাদের ছাত্রদের ভুল হয়েছে বলতে হবে। এখানে ভুল তো দোষের না, ভুল হতেই পারে। এই ভুলটা তারা হয়েছে যে তারা জনগণের কাছে যে শপথ না পাঠ করে তারা এই সরকারের প্রেসিডেন্টের কাছে যে করাতে হয়েছে কি, যে একটা সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে সে গেছে, যার পরে কিন্তু এখন এই যে কিছু উটকো ঝামেলায় তাকে পড়তে হচ্ছে। এটা একটা সংকট, এবং এই সংকটটা যে পড়বে রাষ্ট্র, এটা কিন্তু ফরহাদ মাজার আগেই বলেছিলেন। আমরা সেটা ভুল করেছি, কিন্তু এখন এবং সেই কারণেই কিন্তু আজকে যে কিছু কিছু সংকটটা হচ্ছে, কিন্তু এখনো কিন্তু এটা এসের ওভারকাম করার বা মোকাবেলা করার সুযোগটা রয়েছে। এই জন্যই রয়েছে যে বিপ্লব শেষ হয়ে যায়নি, বিপ্লব কিন্তু চলমান। যেহেতু বিপ্লবটা চলমান রয়েছে, তাই আজকে যে পরিস্থিতি আছে, এইটাকে আমরা কিন্তু সত্যিকার অর্থে চূড়ান্ত অর্থে বিপ্লবী দিকে নিয়ে যেতে পারি, এবং সেই চেষ্টাটা আমাদের ছাত্রদের তরফ থেকে হচ্ছে, বা আমাদের সমাজের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাও তাই। কিন্তু যেটা সংকট হচ্ছে যে ইন দ্য মিন টাইম, যেমন আমাদের প্রতিবেশী একটা রাষ্ট্র রয়েছে, তারা এখানে খুবই মানে দৃশ্যমান ভাবে, হ্যাঁ, তারা তাদের সমস্ত শক্তি প্রয়োগ করে এখানে যেমন ভূমিকা রাখছে, এবং তাদের সহযোগী হিসেবে এই রাষ্ট্রের ভিতরে রয়েছে, তারাও আবার এই ক্ষেত্রে নানানভাবে জড়াচ্ছে। ফলে আমাদের মুভমেন্টটা একটু কঠিন হয়ে যাচ্ছে, আমরা করতে পারছি না। যেমন আমাদের এই সরকারের প্রথম কাজ কি ছিল? প্রথম কাজ ছিল আমার দৃষ্টিতে মনে হয় প্রথম কাজ ছিল যে সমস্ত অপশক্তিকে, যারা এই গণহত্যা চালিয়েছে, এদের প্রত্যেকের গ্রেফতার করা, এবং এদের অস্ত্রগুলো রিকভারি করা। একটা বৈধ অস্ত্রের পিছনে অসংখ্য অবৈধ অস্ত্র রয়েছে, এইগুলোকে রিকভারি করা। এদের প্রত্যেকের বাড়ি রেট দিলে আমরা নগদ অর্থ পাইতাম হাজার হাজার কোটি টাকা, সেগুলোকে আমরা রিকভারি করতে পারতাম। তাহলে টাকা এবং অস্ত্র যদি রিকভারি হতো, আর এই গণহত্যাকারীরা যদি গ্রেপ্তার হয়ে যেত, তাহলে বাইরের শক্তি এখানে এইভাবে আর কাজ করতে পারতো না, এইভাবে কাজ করতে পারতো না। তখন আমরা স্মুথলি আমাদের কাজ করতে পারতাম। আমাদের কাজটা, প্রধান কাজটা কি ছিল? একটা বৈষম্যহীন সমাজ। দেখেন, রাষ্ট্রের বিপ্লবটার জন্য কোনো সংবিধানের লাগে না, সংবিধান দিয়ে বিপ্লব হয় না, কিন্তু বিপ্লবের পর একটা সরকার পরিচালিত হবে তো একটা নিয়ম দ্বারা, এবং এই নিয়মটা নিয়ে আমাদের কথা আছে। এখন একটা দারুণ রাজনৈতিক তাত্ত্বিক বিতর্ক হচ্ছে সংবিধান এবং গঠনতন্ত্রের প্রশ্নে। আমিও মনে করি যে একটা গঠনতন্ত্র হতে হবে। সেই গঠনতন্ত্রটা কে নির্ধারণ করবে, কে তৈরি করবে? এই বিপ্লবী শক্তি, তারা করবে। এখন সমাজে এমনও কিছু প্রশ্ন নতুন করে উঠে গেছে সমাজের ভিতরে, যে এই গঠনতন্ত্র নাকি ভোটে নির্বাচিত ব্যক্তিরা ছাড়া করতে পারে না। অর্থাৎ ভোটের মাধ্যমেই মানুষ কেবলমাত্র, বা কোনো শক্তি কেবলমাত্র জনগণের মানে চরমতম অভিপ্রায়ের সার্টিফিকেট পেয়ে থাকে। কিন্তু এটা নিয়ে তো কথা আছে যে বিপ্লব কি জনগণের চরমতম অভিপ্রায় না? গণ অভ্যুত্থান কি জনগণের চরমতম অভিপ্রায় না? শুধু কি গণভোটই চরমতম অভিপ্রায়? আমি বলবো যে ভোটেরও থেকেও বেশি জনগণের চরমতম অভিপ্রায় হচ্ছে গণ অভ্যুত্থান এবং বিপ্লব। আমরা জানি যে সবসময় ভোট দিয়ে কিন্তু একটা দেশের মানচিত্র পাল্টানো যায় না, পতাকা পাল্টানো যায় না, ভোট দিয়ে বহুত কিছু করা যায় না। কিন্তু বিপ্লব এমন একটা জিনিস, সে মানচিত্র বদল করে দিতে পারে, পতাকাও বদল করে দিতে পারে। আমরা ৭১ বিপ্লবের পরে আমরা মানচিত্র বদল করে ফেলিনি, পতাকা বদল করে ফেলিনি। ফলে বিপ্লব হচ্ছে চরমতম অভিপ্রায় মানুষের। সেই বিপ্লবটা হয়েছে, বিপ্লবটা স্বীকার করা হচ্ছে আগের ব্যাপার। আমরা যদি বিপ্লব না বলে আমরা গণ অভ্যুত্থানও বলি, সেই গণ অভ্যুত্থান হচ্ছে জনগণের চরমতম অভিপ্রায়। সমগ্র জনগণ যদি এই জায়গায় না থাকতো, এটা যদি জনগণের চরমতম অভিপ্রায় না থাকতো, তাহলে প্রধানমন্ত্রী পালায় না। তার সমস্ত রাজনৈতিক একদম সেই প্রধানমন্ত্রী থেকে নিয়ে একদম ইউনিয়ন পর্যায়ের কর্মীরা সব পালায় যেত না। এমনকি তাদের সাথে সহযোগী যত বুদ্ধিজীবী পর্যন্ত পালায় গেছে, সাংবাদিক পর্যন্ত পালায় গেছে, সচিবালয়ের লোক পালায় গেছে, পুলিশ পালাই গেছে, বিডিআর পালাই গেছে, আর্মির অস্ত্র ঘুরে গেছে,
কত বড় জনগণের অভিপ্রায় না, চরমতম অভিপ্রায় না? তো জনগণের এই চরমতম অভিপ্রায় গঠনতন্ত্র তৈরি করতে পারে, এবং সেই গঠনতন্ত্র কিভাবে তৈরি করবে সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। আমাদের সামনে উদাহরণ আছে, আমাদের সামনে ফরাসি বিপ্লবের উদাহরণ আছে, রুশ বিপ্লবের উদাহরণ আছে, ইরান বিপ্লবের উদাহরণ আছে, সর্বশেষ নেপালের বিপ্লবের উদাহরণ আছে। প্রথমে এই গণঅভ্যুত্থানের যে শক্তি, এই শক্তির মেন যারা স্টেক হোল্ডার আছে তারা একটা প্রস্তাবনা আকারে তাদের মত দেবে। এরপরে আমরা বিভিন্ন সভা সেমিনারের মধ্য দিয়ে আবারও এই প্রস্তাবিত মতগুলো হাজির করা এবং জনগণের কাছ থেকে আবারও মতগুলো নেওয়ার প্রেক্ষিতে আমরা একটা গঠনতন্ত্র রচনা করা হবে। এই গঠনতন্ত্রটা আরো পরিপূর্ণ করার জন্য, এটাকে বৈধতা দেওয়ার জন্য তখন একটা গণভোট আমরা দেব। এই গণভোটটা কিন্তু রাষ্ট্র বা সরকার গঠন করবে না বা রাষ্ট্র পরিচালনার জন্য না। ওই গণভোটে জনগণ দ্বারা নির্বাচিত ব্যক্তিরা আসবে। এটা কিন্তু কোনো মার্কায় হবে না, এটা কিন্তু টাকা দিয়ে যেন তেন দলের একটা মস্তান দাঁড়ায় যাবে আর সে ভোট নেবে তা না। তাকে আসবে সে গঠনতন্ত্র তৈরি করতে, এবং এই গঠনতন্ত্র যে প্রস্তাবনা আসছে সেটাকে সংযোজন বিয়োজন করার, অর্থাৎ ভোটাররা তাকেই ভোট দেবে এবং প্রার্থীও সেই হবে যে এই গঠনতন্ত্র তৈরি করতে আসছে। তো যার জনগণের কাছে দায়বদ্ধতা রয়েছে, যে রাজনীতিকে কালচার করে, সমাজ এবং মনোজগৎকে নিয়ে যে চলাফেরা করে, যে অর্থনীতিটা বোঝে, এই মানুষগুলো এই গণভোটের মধ্যে দিয়ে আসবে। তারা আসার পরে একটা সংবিধানকে, একটা গঠনতন্ত্রকে পরিপূর্ণ রূপ দেবে। এবং সেই গঠনতন্ত্রের মধ্যে কিভাবে নির্বাচন হবে, কিভাবে নির্বাচন কমিশন হবে, কতদিন তারা ক্ষমতায় থাকবে, সেই সরকারের মেয়াদ কতদিন হবে, একটা নির্বাচিত ব্যক্তি বা একজন ব্যক্তি কত টার্ম প্রেসিডেন্ট হতে পারবে, কত টার্ম প্রাইম মিনিস্টার হবে থাকতে পারবে, বা একজন ব্যক্তি জীবনে কতবার একটা পদে থাকতে পারবে, এসব সেই বিষয়গুলো এখানে নির্বাচিত হবে এবং এই গঠনতন্ত্রে রচিত হবে। এই গঠনতন্ত্রের প্রেক্ষিতে যে ভোট হবে, সেই ভোটে যারা পাস করে আসবে তারাই রাষ্ট্র চালাবে, সরকার চালাবে। তাই প্রথম কাজটা হচ্ছে আমাদের গঠনতন্ত্র তৈরি করা। কেন গঠনতন্ত্র হচ্ছে সেই ছাঁচ। আমরা ছোটকালে বলতাম গ্রামে যে আমার মা যে পিঠে বানায়, আমাদের এলাকায় বলে কাশিপুড়া পিঠে, কোথাও বলে চিতই পিঠে। এই চিতই পিঠের একটা ছাঁচ আছে, এই ছাঁচের মধ্যে আপনি গুঁড়ো দেবেন, সেই গুঁড়ো কিন্তু ছাঁচের আদলেই তৈরি হবে। গঠনতন্ত্র এইরকম একটা ব্যাপার যেখানে আপনি জানোয়ার ঢুকিয়ে দেবেন, সে মানুষ হয়ে বেড়ে যাবে, বা যে ছাঁচের মধ্যে তাকে ফেলবেন সেই ছাঁচের তৈরি হবে। এই গঠনতন্ত্রটা তৈরি করতে হবে আমাদের। আপনারা জানেন যে, আপনি বলতে পারেন যে ৭১-এও তো আমরা একটা গঠনতন্ত্র বা সংবিধান তৈরি করেছিলাম। আপনি জানেন যে ৭১-এর এই সংবিধান যখন তৈরি হচ্ছিল, তখন আপনি সেই সময়কার আমাদের যে সংসদের যে প্রসিডিং গুলো আছে, এটা যদি আপনি পাঠ করেন, একটা বইও আছে কিন্তু, মানবেন্দ্র লারমার যে বক্তব্য সেই সময়কার, এই যে সন্তু লারমার এই বইটা বের করেছে, এই বইয়ের মধ্যে দেখবেন যে সেই সময়কার পার্লামেন্টের সমস্ত বক্তব্যগুলো হাজির করা হয়েছে। ওখানে অতটুকু একটা মানুষ, সব থেকে ছোট কনিষ্ঠ পার্লামেন্ট মেম্বার ছিল মানবেন্দ্র লারমা, তিনি যেসব প্রশ্নগুলো করেছিলেন ভয়ঙ্কর, আমাদের পাকা রাজনীতিবিদরা কিন্তু তার উত্তর দিতে পারেন। সে কিন্তু বলেছিলেন যে আপনি সকলকে বাঙালি হয়ে যেতে বলছেন, এটা কি সম্ভব? নিরীজাতি কখনো পরিবর্তন করা যায়? এটা কি ধর্ম নাকি যে একটা মন্ত্র পাঠ করলাম আর আমি সেই ধর্মের লোক হয়ে গেলাম? এটা তো জন্মগত হয় মানুষ, এই জাতি তো পরিবর্তন হয় না, জাতি হওয়াও যায় না। এটা যেমন প্রশ্ন তুলেছে, সেও প্রশ্ন তুলেছিল যে আপনারা এই সংবিধানটাকে রচনার জন্য এত তড়িঘড়ি করছেন কেন, এত ব্যস্ত কেন? এর মধ্যে তো নানান শ্রেণী পেশার মানুষ নেই। সে প্রশ্ন তুলেছিল। আপনার বলছিল যে আপনারা যদি এটা তড়িঘড়ি করেন, তাহলে মনে রাখবেন ৪৭ দেশ ভাগ হওয়ার পরে পাকিস্তান যেমন ২৩ বছর টেকেনি। আমি বলছি যদি আপনারা তড়িঘড়ি করেন এবং এই গঠনতন্ত্র বা সংবিধানটাই যদি মানুষ না থাকে, মানুষের অভিরুচি, আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটে, তো ২৩ বছর লাগবে না, এদেশের মানুষ কিন্তু এই সংবিধানও ছুড়ে ফেলে দেবে। এবং সত্যিই তো ৭১-এর পরে আমরা দেখলাম তো, ৭২-এর পরেই ৭৫-এর আগেই তো চারবার সংবিধানকে কাটাছাড়া করা লেগেছে। এমনকি টোটাল সংবিধানটাকে ধর্ষণ করে দেওয়া হয়েছিল ৭৪-এ, তাই না? তো তারপরে আবার ৭৫ আসলো, ৭৫ এসে আমাদের সংবিধানে হাত দেওয়া লেগেছে, আজকে পর্যন্ত সংবিধানে হাতই দেওয়া লাগছে। তো ওই যে মানবেন্দ্র লারমা সেই সময় বলেছিল যে এই সংবিধান রচনাটা আপনার প্রপারলি হচ্ছে না, সংবিধান সভার মধ্যে দিয়ে হচ্ছে না, ফলে আপনারা কোথাও তো টুকলিফাই করছেন বা কারোর নির্দেশে আপনারা করছেন। যেমন ধরেন আমরা যখন বিপ্লবে গেলাম, অর্থাৎ ৭১-এ বিপ্লব যখন গিয়েছিলাম, মানুষ তো একটা শপথ পাঠ করেছিল, একটা অগ্নি ছিল তো একটা মন্ত্রের উপরে। মন্ত্রটা কি ছিল? মন্ত্রটা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। দেখেন এর মধ্যে ধর্ম থাকবে কি থাকবে না, বা আমাদের সমাজ যা সেকুলার হবে না ধর্ম নিরপেক্ষ হবে, এই সমস্ত কোনো কথাই ছিল না। এটা বাঙালি জাতীয়তা হবে না বাংলাদেশি জাতীয়তাবাদ হবে, এটা সমাজতন্ত্র হবে না গণতন্ত্র হবে, কিছু ছিল না। কিন্তু এমন ৩টে শব্দ ছিল যার মধ্যে সবই ছিল। সাম্য,
মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আচ্ছা, এই তিনটে ব্যাপার যদি থাকে তার কি বাদ থাকে? সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা যদি হয় সেই সমাজ আর কি বাদ থাকে? মানবিক মর্যাদা যদি প্রতিষ্ঠিত হয় তো সেখানে আর কি বাদ থাকে? এবং এটা কি কোনো ধর্ম অস্বীকার করতে পারবে যে আমাদের ধর্ম নেই এর মধ্যে? কোন ধর্ম চায় না সাম্য? কোন ধর্ম চায় না মানবিক মর্যাদা? কোন ধর্ম চায় না সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার? কোন জাতির লোক চায় না? কোন মতের লোক, কোন পথের লোক চায় না? কিন্তু সেটা পরে আমরা শপথ পাঠ করে এতগুলো মানুষ জীবন দিয়েছি। অথচ আমরা যখন যুদ্ধ উত্তর সংবিধান রচনা করলাম, ওইটা সরাই দিলাম, সরাই দিয়ে আনলাম সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ। এগুলো কোথায় পাইছেন? প্রত্যেকটাই তো সাংঘর্ষিক। সমাজতন্ত্র, গণতন্ত্র সাংঘর্ষিক, জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ সাংঘর্ষিক, ধর্মনিরপেক্ষতা তো এই জাতির মধ্যে হবেই না। এদেশের সব মানুষই ধার্মিক। তাহলে আমি এই সমস্ত ঝামেলা আনবো না। আমার ইনসাফটা থাকলে, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং সাম্য থাকলে আমার সবকিছু থাকতো। তা আপনি সেগুলো করেননি। কার নির্দেশে করেছিলেন? ফলে এটা কিছু হয়নি, এটা কিছু হয়নি এবং তার পরিণতি আমাদের যা ভোগ করতে হচ্ছে। আজও যারা ভোট করছে, যেন তেন ভাবে ভোট করতে চায়, তারা আসলে এই যে বর্তমান যে সংবিধানটা আছে, এই সংবিধান একজন ফ্যাসিস্ট তৈরি করেছে। মানে এবং এর মধ্যে একটা ফ্যাসিস্ট আছে। আপনাকেও বসায় দিলে আপনি ওই সংবিধান বা ওই অনুযায়ী চললে আপনিও ফ্যাসিস্ট হয়ে যাবেন। একজন ফেরেস্তাও যদি ওই চেয়ারে বসে এই সংবিধান অনুযায়ী চলে, তিনিও ফ্যাসিস্ট হবেন এবং তার সেই ক্ষমতা থাকবে। এবং যারা ভোট করছে তারা ওইটাই আসলে চাচ্ছে যে সে ওখানে যে এই ফ্যাসিস্ট হবে এবং সে তার পাওয়ার এক্সারসাইজ করবে। আমাদের জনগণের চাওয়াটা হচ্ছে জনগণ সংবিধানের এই গঠনতন্ত্রের ভিতরে একজন শাসকের ক্ষমতা বেঁধে দেবে, তার ক্ষমতা এক্সারসাইজ করার ক্ষমতা বেঁধে দেবে। সে জনগণের কাছে যে দায়বদ্ধ, যে কোনো সময় জনগণ তাকে ইমপিচ করতে পারে, যে কোনো সময় জনগণ তাকে যেন সরাই দিতে পারে, এই ব্যাপারটা গঠনতন্ত্র থাকতে হবে, থাকতে হবে। তার প্রেক্ষিতে আমাদের কাজ করতে হবে, আমাদের বহু কিছু করতে হবে। একজন মানুষ ধরেন ব্যবসায়ীরা আদৌ রাজনীতি করতে পারবে কিনা, এটা আমাদের এই চিন্তায় আসতে হবে। আমি পার্সোনালি মনে করি, কেন গ্রিক দার্শনিকদের ভিতরে একটা বড় অংশ ব্যবসায়ীদের কিন্তু রাষ্ট্রের নাগরিকত্বই দেওয়ার বিপক্ষে ছিল। এটা মাথায় রাখতে হবে। গ্রিক দার্শনিকদের একটা বড় অংশ ব্যবসায়ীদেরকে রাষ্ট্রের নাগরিকত্ব দেওয়ারই বিপক্ষে ছিল। তারা বলতো যে ব্যবসায়ীদের জেনেটিক্সটা, তাদের মনটাই হলো মুনাফা, ব্যবসা করা। ফলে ও যদি নাগরিক হয় তাহলে একটা রাষ্ট্রকেও সে ব্যবসার মধ্যে ফেলে দেবে, রাষ্ট্রকে সে বেঁচে দিতে পারে। তাহলে যে রাষ্ট্রের নাগরিকত্ব দিতে চায়নি তার হাতে নির্বাহী ক্ষমতার তো প্রশ্নই ওঠে না, রাজনীতি করারই অধিকার নাই তার। অথচ আমরা কি করেছি? বাংলাদেশের সমস্ত রাজনীতি ব্যবসায়ীদের হাতে দিয়ে দিচ্ছি, তার হাতে নির্বাহী পাওয়ার দিচ্ছি। সমস্ত আর্মি, পুলিশ, রাষ্ট্রের সমস্ত অস্ত্র তার হাতে তুলে দিচ্ছি ব্যবসায়ীরা। এটা হতে পারে না। তাহলে এটা পার্লামেন্টে আমাদের থাকতে হবে যে ব্যবসায়ীরা, নাগরিকত্ব অত কঠিন জায়গায় আমি যাচ্ছি না, ব্যবসায়ীরা আদৌ রাজনীতি করতে পারবে কিনা। আমাদের তো প্রশ্ন থাকতে হবে দ্বৈত নাগরিক, সে বাংলাদেশে রাজনীতি করতে পারবে কিনা। তা দুই পা দুই দেশে, সে এই দেশের জন্য জীবন দেওয়া ভাববে না। এই দেশে কোনো কঠিন পরিস্থিতি হলে সে চলে যাবে আরেক জায়গায়। এবং যেহেতু তার বিদেশে আরেকটা দেশ রয়েছে, নাগরিকত্ব রয়েছে, তাই এই দেশের কোনো সিদ্ধান্ত সে অত কঠিন ভাবে জীবন দিয়ে সিদ্ধান্ত নেবে না, কারণ জীবন দেওয়ার ব্যাপার তো থাকছে না। এইসব ব্যাপারগুলো থাকতে হবে না? আচ্ছা, ভাই একটু থামাই। আপনি বললেন দ্বৈত নাগরিকত্বের কথা, বা দ্বৈত নাগরিকত্ব যাদের আছে তারা রাজনীতি করতে পারবে না। কিন্তু তাহলে আপনার এই কথার সূত্র ধরে যদি আমরা বলি, যার উপরে এই মুহূর্তে সংবিধান পুনর্গঠন বা পুনর্লিখন যেই নামেই বলুন না কেন, যে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি একজন দ্বৈত নাগরিক। বেসিক্যালি তিনি আমেরিকায় থাকেন এবং আমেরিকাতেই ওনার ভবিষ্যৎ নির্ধারিত। তাহলে তার হাতে কি বাংলাদেশের সংবিধান মানে লেখা বা পুনর্গঠন বলুন বা সংস্কারই বলুন, যাই বলুন, এটা কি তাহলে সাংঘর্ষিক হয় না? অবশ্যই সাংঘর্ষিক হবে। আমি বলি যে এই যে জাতি তাকে একটা বিশেষ জায়গায় বসিয়েছে, তার প্রতি আস্থা রেখে ভালোবেসে বসিয়েছে। এটা আমার মত। কিন্তু এটা যে সবাই দ্বৈত নাগরিকত্ব ব্যক্তি বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না, এটা যখন পাশ হবে গঠনতন্ত্রে তখনকার ব্যাপার। কিন্তু আমি একজন নাগরিক হিসেবে আমার কাছে মত চাইলে আমি বলবো যে না, পারবে না। আচ্ছা, এখন আমরা যাকে প্রধান রেখেছি তিনি যদি দ্বৈত নাগরিক হয়ে থাকেন তাহলে তিনি এটা করবেন কিনা। তিনি যদি মহান হন তাহলে করবেন, নিজেই নিজের মৃত্যুদণ্ড দেবেন। এটা তো মহান মহান মানুষের বৈশিষ্ট্য, তাই না? যদি মহান হতে হয় তাহলে নিজেই নিজের বিচার করতে পারে, নিজেই নিজের ক্ষমতাকে খর্ব করে দিতে পারে, যে মহান। না, আমি তর্কের খাতিরে ধরি বেনজিন ভাই, যে মনে করেন আমি একটা রাজনৈতিক দলের স্টেক হোল্ডার।
তো আমি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলাম। আমাকে আগে এটাকে সংবিধান যে পুনর্লিখন করলেন বা সংস্কার করলেন, এটাকে স্বীকৃতি দিতে হবে, মানে বৈধতা দিতে হবে। আমি যদি না দিই, ধরে নেন আমি বিএনপি, হ্যাঁ, তো আমি দিলাম না যে উনি একজন দ্বৈত নাগরিক, উনি আমেরিকান নাগরিক, উনি কেন এই আমার বাংলাদেশের সংবিধান মানে পুনর্লিখন বা সংস্কারের ক্ষমতা রাখেন না, আমি একবারে ডিনাই করে দিলাম, সেক্ষেত্রে কি হবে? কারণ চূড়ান্ত লক্ষ্য কিন্তু পার্লামেন্টারি ক্ষমতা, যে সংবিধানটাকে সে কি বলে এটা অনুমোদন দিবে, তাই তো? যে কোনো সিদ্ধান্ত। পার্লামেন্টের ক্ষমতা না, ক্ষমতা হচ্ছে জনগণের চরমতম অভিপ্রায়। জনগণ তো তাকে দেয় নাই। জনগণ কিন্তু, শুনেন আমি বলি, জনগণ তো ওই ওনাকে এই দায়িত্ব দেয় নাই। আপনার নেট কি সমস্যা হচ্ছে মনে হয়? বেঞ্জন ভাই, আপনার কথা আটকে গেছে মনে হচ্ছে। আপনি একটু দেখুন যে ওখানে কি ইন্টারনেট সমস্যা নাকি। একবার ঢুকুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, এখন ঠিক আছে। তোমার কি সমস্যা? আপনার নেটের সমস্যা হয়েছিল মনে হচ্ছে। আচ্ছা, এখন 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 আপনার নেট কি এখন ঠিক আছে মনে হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা ফিরে আসি আলোচনায়। যেটা বলছিলাম রঞ্জন ভাই, এখন অনেকগুলো বিতর্ক আসছে আর কি। যেমন আমরা আন্দোলনের মানে 5ই আগস্টের ওই সময়টাই ফিরে যায়, যে এই আন্দোলন যখন হয়, এর অন্যতম বৈশিষ্ট্য ছিল মানে এর নেতৃত্বে সাংগঠনিক দায়িত্বে ছিল তরুণ ছাত্র সমাজ। এটা তো সত্য, তাই না? তারপরে বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, এমনকি স্কুলের ছাত্ররাও এই আন্দোলনে যোগদান করেছিল। যদিও প্রথম দিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এর নেতৃত্ব দেন, পরে তা সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। এই আন্দোলনের কোনো একক নেতৃত্ব ছিল না। তারপরে দেখেন, শুরুতেই আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়কদের নেতৃত্বে হলেও স্বৈরাচারী সরকার যখন তাদের আটকে রাখে ওই ডিবি হারুন ওদের কাছে, তারপরে এই আন্দোলনকে ছত্রভঙ্গ করার চেষ্টাও করে তারা। তখন অনেক ছাত্র এবং সমন্বয়ক, যারা বাকি সমন্বয়ক ছিল, তারা মানে নিজ নিজ উদ্যোগে এগিয়ে আসে এবং বিভিন্ন স্টেক হোল্ডার এখানে অংশগ্রহণ করে। বিশেষ করে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে বিএনপির মতো বড় রাজনৈতিক দল এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটা আমরা মিডিয়াতেও দেখেছি এবং বাস্তবেও দেখেছি। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে জামাতে ইসলামী থেকে শুরু করে অন্যান্য ইসলামপন্থী দলের কর্মীরাও এগিয়ে এসেছিল। তো বিএনপির অংশগ্রহণ ছাড়া মানে শেখ হাসিনার পতন, মানে পতনের যে আন্দোলন, এটা সফল কি হতো আপনার কি মনে হয়? আচ্ছা, সফল কি হতো এই প্রশ্নের আগে এই প্রশ্নের উত্তর দিতে হবে, বিএনপিকে কি কেউ অনুরোধ করেছিল নাকি সে আসতে বাধ্য হয়েছিল? না না, সবাই এসেছিল, মানে আমরা বলছি যে এসেছিল, আন্দোলন কিন্তু থেমে গিয়েছিল। না 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 না, আমি বলি বিএনপি তো 18টা বছর ধরে আন্দোলন করছে, তাই তো? এটা তো সত্য। কিন্তু এই যে চূড়ান্ত যে পরিস্থিতিটা তৈরি হলো, এই সময় কি বিএনপি বাইরে থাকতে পারতো? কেউ পারে নাই, কেউ থাকেও নাই। কেউ পারে নাই। তার মানে সিচুয়েশন, পরিস্থিতিটা এমন জায়গায় গিয়েছিল যে সেই প্রত্যেকে আসতে বাধ্য ছিল। এই তো আমি আবার এই বিএনপির এই প্রশ্নটা একটুখানি বলি। 1971-টা আমাদের ভালো উদাহরণ। এটা দিয়ে বুঝলে বোঝা যায় যে 71-এর স্বাধীনতা সংগ্রামটাকে গুছায়ে একটা জায়গায় আনার ক্ষেত্রে ফাউন্ডার হিসেবে কিন্তু মৌলানা ভাসানী কাজ করেছে। করে তিনি কিন্তু আন্দোলনটাকে এক পর্যায়ে ম্যাচিউর করেছেন। যখনও পর্যন্ত শেখ মুজিব কিন্তু এই দেশ ভাঙার পক্ষে ছিলেন না। এমনকি শেখ মুজিব যখন বাংলাদেশকে স্বাধীনতার পক্ষে আসছে না বিধায় ভাসানী কিন্তু এই ঢাকাতেও শেখ মুজিবকে থ্রেট করে গালি দিয়ে বেঈমানও বলেছিল। সেই ভাসানী কিন্তু ব্যাকফুটে চলে গেল, শেখ মুজিব সামনে আসলো। কেন ভাসানী ব্যাকফুটে গেল? তার অনেক ব্যাপার আছে। আন্তর্জাতিক রাজনীতি, চীনের কি ভূমিকা ছিল, মাও সেতুংয়ের কি ভূমিকা ছিল, আইয়ুব খানের কি ভূমিকা ছিল, এই দেশে সেনাপন্থী কমিউনিস্টদের কি ভূমিকা ছিল, ভাসানী কেন পারলো না সেটা ভিন্ন প্রশ্ন। তারপরে শেখ মুজিব সামনে চলে আসলেন।
শেখ মুজিব আসার পরে তিনি বিপ্লবের একটা জায়গায় যেয়ে তিনিও কিন্তু ব্যাকফুটে চলে গেলেন এবং তিনি আত্মসমর্পণ করলেন, বাসায় নিয়ে অন্তরীণ হয়ে গেলেন। সামনে কে আসলো? অনিবার্যভাবে এই দেশের মিলিটারিরা যারা ভাবতো, বিশ্বাস করতো যে এখন যদি কোনোভাবে এটা মানে এই আন্দোলন ব্যর্থ হয়, পাকিস্তান যদি টিকে যায়, তাহলে আমাদের সমস্ত বাঙালি সৈনিকরা আমরা কিন্তু তাদের কাছে অবিশ্বস্ত হব এবং আমরা ক্ষতিগ্রস্ত হব। তাহলে তাদের কিন্তু পিঠ দেওয়ালে ঠেকে গেছে। রাজনীতিবিদদের কিন্তু বাঁচার সুযোগ আছে। রাজনীতিবিদদের জন্য সারা পৃথিবী স্টেটমেন্ট দেবে, শেখ মুজিবের জন্য, ভাসানির জন্য সারা দুনিয়া স্টেটমেন্ট দেবে, কিন্তু এদের কোর্ট মার্শাল হবে। ফলে এই মানুষরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তারা রিভোল্ট করে দিল, এবং তারা যখন রিভোল্ট করলো, আর মানুষ কিন্তু সবসময় রিভোল্ট হয়েই ছিল, ফলে এরা যখন রিভোল্ট করলো সমস্ত মানুষের সাথে অ্যাড হয়ে গেল। তখন আর কোনো রাজনৈতিক দল পারলো না এটাকে ঠেকায় দিতে। যেহেতু শেখ মুজিব নেই, আমরা কার নেতৃত্বে যাব, এই প্রশ্ন তাদের মধ্যে থাকিনি। বলে তাহলে তখন নেতা হয়ে আসলো কে? জিয়া। জিয়া নেতা হয়ে আসলো, সেনাবাহিনীরা নেতা হয়ে আসলো, উসমানীরা নেতা হয়ে আসলো, এই যে সেক্টর কমান্ডাররা আসলো, সেনাবাহিনী অস্ত্র নিয়ে আসলো, সমস্ত জনগণ তার সাথে থাকলো। তারপরে তো বিপ্লবটা হলো। এই জন্য দেখতে হবে যে বাংলাদেশে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তারা কিন্তু সেই সংবিধানের উপরে একটা লাইন পরিবর্তন করে। তারা লেখে, দীর্ঘ মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে জন্ম হয়েছে। আর বিএনপি পাওয়ার আসলে লেখে, দীর্ঘ 9 মাস সশস্ত্র রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই যে দীর্ঘ 9 মাস সশস্ত্র রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই কথা যদি হয় তাহলে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে, তাহলে যুদ্ধের একটা নেতা ছিল, তখন জিয়া আসে। আর যদি আমরা বলা হয় যে দীর্ঘ ঐতিহাসিক মুক্তির সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাহলে শেখ মুজিব আসে। এইভাবে ভাসানীরাও আসে। এই যে যুদ্ধের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়েছে নাকি সংগ্রামের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়েছে, এই দুটো শব্দ নিয়ে এত কথা ভাবতে হয় কেন? তাই এইভাবে আমি ওই উদাহরণটাকে এই জন্য আনছি যে জামাত, বিএনপি প্রত্যেকে আন্দোলন করেছে, 18 বছর ধরে তারা করেছে। কিন্তু সত্যি কি মানুষ তাদের কোথায় নেমেছিল রাস্তায়? হ্যাঁ, তারা কিন্তু একটা পর্যায়ে তাতিয়ে ফেলেছিল। সমাজটা পরিবর্তন হয় কিভাবে? ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। সেই পরিবর্তনটা মানে পরিমাণগত পরিবর্তনের মধ্য দিয়ে গুণগত পরিবর্তন হয়, এই তো। তাহলে পরিমাণগত পরিবর্তনের মধ্য দিয়ে গুণগত পরিবর্তন, এই যে পরিমাণগত পরিবর্তন, অর্থাৎ ধীরে ধীরে পরিমাণ বাড়ানোর ক্ষেত্রে বিএনপি জামাতের ভূমিকা রয়েছে, সবার ভূমিকা রয়েছে, বাংলাদেশে সমস্ত ছোট বড় বামটাম সকলের ভূমিকা রয়েছে। কিন্তু কি এমন একটা ঘটনা ঘটলো যে এইবার কোনো নেতা বা কোনো দল সামনে নেই, কিন্তু মানুষ রাস্তায় নেমে গেল? বিএনপির ডাকে তো যায়নি, বিএনপির ডাকে বিএনপির লক্ষ লক্ষ কর্মী গেছে, তাই না? কিন্তু মাস মানুষ কোথাও? আমি কখন গেলাম? আমি তো বিএনপির আন্দোলনের সময় যাইনি। কিন্তু যখন এই যে ছাত্রদের ডাকে মুভমেন্টটা শুরু হয়ে গেছে, আমিও চলে গেছি। তাই ছাত্রদের ডাকে যেমন আমি গেছি, বিএনপিও গেছে, জামাতও গেছে, অন্য সমস্ত ডান বাম সকলেই গেছে। তাহলে এখানে কর্তা সত্তা তো ছাত্ররা। হ্যাঁ, কর্তা সত্তা ছাত্ররা। তাহলে ছাত্ররা আবার ছাত্রদের সাথে যুক্ত হয়েছে সমস্ত রাজনৈতিক দল শুধু না। এই আন্দোলনে তো 26 জন না 27 জন শুধু রিক্সাওয়ালা মারা গেছে, তাই না? তাহলে কোন শ্রেণী পেশার লোক এখানে মারা যায়নি? মারা গেছে। তার মানে এখানে কর্তা সত্তা ছাত্র জনতা। আচ্ছা, এইবার যদি আর্মি রিভোল্ট না করতো, আর্মি গুলি চালাতো, তাতে কি হতো? তাতে কি থেমে যেত? না, বরং আরো বেশি রক্তক্ষয়ী ঘটনা ঘটতো, এবং সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী বিদ্রোহ হয়ে যেত। সেই জন্য তার অস্ত্রটা ঘুরে গেছে। তাহলে এই লড়াইটা কিন্তু ছাত্র জনতা সৈনিকের লড়াই। তার মানে এটা একটা সর্বাত্মক লড়াই, সর্বাত্মক লড়াই। ফলে আজকে এই কথা বলার কোনো সুযোগ নেই যে আমরা বিএনপি যদি না যেতাম, বিএনপি না যেত ইতিহাসের আস্থা করে চলে যেত, আস্থা করে চলে যেত। ভাসানীর মতো দল, যে এত বড় নেতা, সেও কিন্তু মুক্তিযুদ্ধের সময় রোল প্লে না করতে পারার কারণে তার দল, তার পার্টি কোথায় ভেসে গেছে? বিএনপি ভেসে যেত। তাহলে বিএনপি যেতে বাধ্য হয়েছিল, জামাত যেতে বাধ্য হয়েছিল। সুতরাং এই কথা বলা, আজকে এই কথা বলা যাবে না যে আমরা যদি সেদিন না যাইতাম তাহলে বিপ্লব হতো, সুতরাং আমাদের কথা শুনতে হবে। ব্যাপারটা তা না। এখনকার নেতা আপনি না, নেতা তারা। আপনারা এদেরকে মিসগাইড করছেন, বিভ্রান্ত করছেন, এবং কাজে বাধা সৃষ্টি করছেন। আপনারা তাদেরকে কাজটা করতে দিচ্ছেন না, কাজটা করতে দিচ্ছেন না। ফলে হচ্ছে কি, এইবার আপনি দৌড় দেওয়া শুরু করলেন যে আপনারা তো ব্যর্থ। দেখেন, বিপ্লবের পর যে সমস্ত জায়গা আওয়ামীরা দখল করে রেখেছিল, সেই সব জায়গাগুলো এখন এদের লোকজন বসে গেছে। সমস্ত সিন্ডিকেট গুলো তাদের লোকজন বসে গেছে। দ্রব্যমূল্যের এত দাম বাড়ছে কেন? সমস্ত সিন্ডিকেট গুলো আবার তাদের লোকরা বসে গেছে। তাহলে তাদের লোকরাই কিন্তু এই সমাজে এই সংকট সৃষ্টি করছে। দ্রব্যমূল্যের দাম বাড়ছে, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আবার ওনারা সেটারই আবার দোহাই দিচ্ছে, ওই যে নিয়ন্ত্রণ করতে পারছে না, দোহাই দিচ্ছে, তাই না? এই যে মানুষ কিন্তু বুঝে গেছে বাংলাদেশে, আমি আর একটু 1 মিনিট বলি, বাংলাদেশের সব মানুষ বুঝে গেছে যে এখানে চালাকি করা হচ্ছে। বিএনপি কিন্তু চালাকি করছে, জামাতও চালাকি করছে।
চালাকি করলে হবে না। জামাতের চালাকি এক ধরনের, বিএনপি চালাকি এক ধরনের। জামাতি কোথায় কিভাবে চালাকি করছে সেটা আর এক প্রশ্ন করা যাবে, বিএনপির চালাকিটা কি সেটা বলা যাবে। কিন্তু মনে রাখতে হবে চালাকি কিন্তু পজিটিভ শব্দ না। বিপ্লব শেষ হয়ে যায়নি। ইরানে 5 বছর ধরে কাউন্টার বিপ্লব হয়েছে, এখনো কাউন্টার বিপ্লব হতে পারে। এমনও হতে পারে যে এইবার কাউন্টার বিপ্লবের বা পরাজিত শক্তি হিসেবে বিএনপি সামনে আসবে, জামাতও হতে পারে। বিপ্লব শেষ হয়ে যায়নি, বিপ্লব চলমান। মানুষের আকাঙ্ক্ষা, স্বপ্ন এখনো মরে যায়নি। মানুষ এখনো রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এরা যে ব্যর্থ হচ্ছে, কেন ব্যর্থ হচ্ছে? এদের যেমন ভুল আছে, ভুল করতে বাধ্য করা হচ্ছে, ভুল করতে বাধ্য এদেরই। কিন্তু গোপনে গোপনে তাদেরই প্রস্তাবনা আছে, অমুকরে উপদেষ্টা করো, অমুকরে উপদেষ্টা করো, তাদেরই প্রস্তাবনা আছে। আবার তারাই কিন্তু বিরোধও করছে। এই সরকার যেটা ভুল হচ্ছে সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস তো মাঠের লোক না, বাংলাদেশের রাজনীতি উনি জানেন না। ওনার যেটা ভুল হচ্ছে সেটা কি, বাংলাদেশকে নিয়ে যারা গবেষণা করেছে, বাংলাদেশের মানুষের আন্দোলন সংগ্রাম নিয়ে যারা মাঠে কাজ করেছে দেশে বিদেশে, এই যারা বাইরেও রয়েছে আমাদের বন্ধুরা সাংবাদিকরা, তাদের কাছ থেকেও মত নেওয়া দরকার ছিল। তাদের কাছে বেশি ইনফরমেশন রয়েছে, আমার থেকেও তাদের কাছে বেশি। কেননা আমি তো আমার কাছে অনেক ইনফরমেশন দিতেও পারছে না ভয়ে, কারণ আমি সেটা বলে ফেলতে পারি। আবার তাদের কাছে দিচ্ছে, আমার কাছে এবার এও দিচ্ছে না যে আমি আসলে এটা বলতেও পারবো না, কারণ আমি এখানে অবস্থান করি, আমি বলতেও পারবো না, তাহলে আমার কাছে দিয়ে লাভটা কি? এই জন্যই মানুষ তাদের কাছে দিচ্ছে, বাইরে যারা রয়েছে, এই আপনারা যারা বাইরে রয়েছেন। কেন এদের কাছে দিচ্ছে? ওরা জানে যে ওরা যেহেতু বাইরে রয়েছে এই কথাগুলো বলবে, এই জন্য তাদের কাছে দিচ্ছে। তারা তো ইনফরমেশনের ব্যাংক হয়ে গেছে, তো তাদের কাছে খবর নেওয়া দরকার ছিল যে এই লোকটা কি, ওই লোকটা কি, এই লোকটা কি, কোথায় কি হচ্ছে, খোঁজ নিচ্ছে না। প্রফেসর ইউনূস আজ পর্যন্ত ফরহাদ মাজারের সাথে কথা বলেনি। আমি ফরহাদ মাজারের কথা বলছি মানে আরো অনেকের সাথে উনি কথা বলেননি। কার দ্বারা চলছেন এটা উনি জানেন। এবং এক পর্যায়ে যখন চারিপাশে তাকে এরম আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা হবে, তখন কিন্তু উনিও তার বায়োলজিক্যাল রিস্কের প্রশ্নে উনিও কিন্তু, যেমন শেখ হাসিনা ভারতের মুঠের মধ্যে চলে গেছিল, প্রফেসর ইউনূসও কিন্তু আমেরিকার মুঠের মধ্যে চলে যাবে। আমাদের দেশের কোনো সরকার যদি কোনো বিদেশি শক্তির, বড় শক্তির মুঠোর মধ্যে চলে যায়, তাহলে সে চূড়ান্ত ব্যর্থ হবে এবং মানুষের আবার রক্ত দেওয়ার প্রশ্ন হবে। আচ্ছা বেঞ্জন ভাই, আপনি বললেন যে ফরহাদ মাজার সাহেবের সাথে কথা বলেন নাই, কিন্তু ফরহাদ মাজারের শিষ্যরাই তো রাষ্ট্র মানে উপদেষ্টা পদে আছে, সেটাকে কিভাবে? না ঠিক আছে, আছেন তার মানে কি কথা বলাটা তো এটা হলো একটা কি দৃশ্যমান ব্যাপার, কিন্তু কাজটা করছে ফরহাদ মাজারের লোকজনরাই কিন্তু ক্ষমতায় বসে আছেন। আছে ফরহাদ মাজারের লোকজনরা সব না, ফরহাদ মাজারকে কথা শুনছে না এমন বিরোধী লোকও আছে। হ্যাঁ আমি বলি, কিন্তু এই ছাত্ররা, আমি বলি ছাত্ররা মূল কাজটা করেছে, এর প্রতি আমাদের সিনিয়ররা অনার রাখছে। কিন্তু এই কথাও তো ঠিক, একজন ছাত্র কতক্ষণ প্রফেসর ইউনূসের সাথে বিতর্ক করতে পারে? এই জন্য আমি বলছি যে তারা আছে, তারা অনেক কথা বলছে, কিন্তু তাদের কথা শুনছে না। এখন টুডে টুমরো আমি বলি এই ছাত্ররা কিন্তু এখান থেকে বেরোয় আসবে যদি তাদেরকে কথা না শোনা হয়। তারা যদি অনেকে এখন সিনিয়র, হ্যাঁ মুরব্বী, পিতার আগে সন্তান যেতে পারে, এই সমস্ত ট্যাবু নিয়ে যদি কেউ বসে থাকে, তাহলে এই ছাত্ররা তাদের থেকে বের হয়ে আসবে, লড়াই আবার হবে। আর যদি পিতা মনে করে যে না, সন্তান বড় হয়ে গেছে, চাবি তার হাতে দেওয়া দরকার আছে, পাশে স্টিয়ারিং এ আমার বসে থাকা দরকার, যদি মনে করে, তাহলে অন্যরকম ঘটনা ঘটবে। আমি বলি যাই করুক না কেন, বিপ্লব শেষ হয়ে যায়নি এবং মানুষের আকাঙ্ক্ষা এবং রক্ত দেওয়ার স্পৃহা শেষ হয়ে যায়নি। এটা হচ্ছে সম্ভাবনা। এই ছাত্ররা ভুল করছে, কিন্তু আবার এই ছাত্ররা কিন্তু এটা অসন্তোষ হচ্ছে, তারা বের হয়ে আসবে, বের হয়ে আসবে। আবার কিছু ছাত্র বের হবে না, গাদ্দার হয়ে যাবে। হিস্ট্রিতে বহুত গাদ্দার আছে, গাদ্দার হয়ে যাবে। তাদের অনেক ল্যাঙ্গুয়েজের ত্রুটি হচ্ছে, যেটা নিয়ে আমরা ক্রিটিক করছি। কিন্তু আমি কখনোই হতাশা না, এই জন্যে যে এই দেশের প্রতিটা মানুষ, মানে একটা ছেলে জন্মায় ভোটার হওয়া পর্যন্ত সে দেখেছে একজন ব্যক্তি ক্ষমতায়, একটা দল ক্ষমতায়, জন্মায় ভোটার হওয়া পর্যন্ত সে দেখেছে যে একজন ব্যক্তি ক্ষমতায়। তো সে এই বিপ্লবে অবাক হয়ে গেছে যে না, তো এটা থাকতে পারে না, আমি যে একটা কিছু, আমি যে গভর্নমেন্ট পরিবর্তন করতে পারি। তা আগে সে জানতো যে ভোট দিয়ে করে, তো সে ভোট দেয়নি। তখন সে দেখেছে যে না, ভোটের বাইরেও গভর্নমেন্টকে চেঞ্জ করা যায়, লাথি মেরে বের করে দেওয়া যায়। এই যে তার আত্মবিশ্বাস হয়েছে, ফলে এই যে জেনারেশন, এই কিন্তু অন্যরকম জেনারেশন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই জেনারেশন বুঝে ফেলেছে আমাদের দুঃখের বেসিক কারণ হচ্ছে একটা ফ্যাসিস্ট শক্তি, আর এই ফ্যাসিস্ট শক্তির পিছনে মদত দেয় আর একটা অসভ্য রাজনৈতিক শক্তি। সেই অসভ্য কারা, তারাও চিনে ফেলেছে। এই যে দুটো জায়গায় সে চিনে ফেলেছে, এটা বিরাট ডেভেলপমেন্ট। হাজার হাজার পৃষ্ঠা পড়ায়, লক্ষ লক্ষ সেমিনার করে, বিশ্ববিদ্যালয়ের কোটি কোটি টাকা খরচ করে এই উপলব্ধিতে আনা যাইত না। এটা তারা করে ফেলেছে এই কয়দিনে, বুঝে ফেলেছে যে রিয়েল এনিমি কোথায়।
আচ্ছা, ব্যঞ্জন ভাই, আরেকটা প্রসঙ্গে আসি। এটা আমার জানার মানে কৌতূহল আর কি, যে এবারের যে গণ অভ্যুত্থানে মফস্বল বা গ্রামের মানুষের অংশগ্রহণ কম হওয়ার পেছনের কারণ কি? আর গণ অভ্যুত্থান আহ, যে বেহাত হওয়ার বিষয়টা, ওটাও তো আপনি আগেই বললেন। তো যদি বেহাত হয় বা সম্ভাবনা যদি থাকে, সেটার মানে রোধে মানে করণীয়টা কি আসলে? আর গ্রামের মানুষ বা অঞ্চলের মানুষরা কেনই এই আন্দোলনে এইভাবে আসে নাই, যেটা আমরা এইরকম কিন্তু আমরা অভিজ্ঞতা আগে দেখি নাই। মানে আমরা যেটা দেখি যে শ্রমিক মেহনতি মানুষ, গ্রামের মানুষ সবাই নামে, কিন্তু এই আন্দোলনে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক। আপনি দেখেন একদম ঢাকায়। না, এটা মনে হয় ভুল হচ্ছে। এটা এটা ঢাকা কেন্দ্রিক না। আমার যে পরিমাণ যশোরে নেমেছে, বরং আমি জানি এরশাদ বিরোধী না, এটা আন্দোলনের এটা পূর্ব। শেষের দিকে, কিন্তু হ্যাঁ, ঢাকাতেই মূল ইয়েটা ছিল, কেন্দ্রবিন্দু না ছিল। না না না, কেন্দ্র তো এখনো পর্যন্ত আমাদের সমাজের নেতৃত্ব তো ঢাকা কেন্দ্রিক হয়, ঢাকা থেকেই নির্দেশনাগুলো যায়। কিন্তু আমি তো এরশাদ বিরোধী আন্দোলনের পুরোটা সময় ছিলাম নাকি, তা আমি তো হ্যাঁ, দেখেছি যে আমিও ছিলাম, এরশাদ হ্যাঁ। বিরোধী, হ্যাঁ হ্যাঁ, আমরা দুইজনই তো ছিলাম, তাই না? আমাদের হাতে করে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। বরং এরশাদ বিরোধী আন্দোলন, এরশাদ উচ্ছেদ হয়েছিল জাস্ট ঢাকা শহরের মিছিলে, তাই না? কিন্তু গোটা 9 বছর, এরশাদের 9 বছর কয়জন মানুষ মারা গেছিল, যে কয়জন মারা গেছিল ঢাকায়, বাইরে কয়জন? কিন্তু এবার তো প্রচুর মারা গেছে বাইরে, তাই না? লড়াইগুলো বাইরে হয়েছে, পর্যাপ্ত হয়েছে। কিন্তু হয়েছে কি, এটা দেখা যায়নি, আমরা মনে করছি যে মফস্বল অংশগ্রহণ করেনি। আসলে তো লড়াই হয়েছে জুলাই মাসে। এই জুলাইটা থেকে, অর্থাৎ 5 আগস্ট, অর্থাৎ 36 জুলাই, এরা তো জুলাই বলছে। আমি এখনো জুলাই বলছি, কারণ বিপ্লব শেষ হয়ে যায়নি, এখনো জুলাই চলছে। তো এই জুলাইয়ের মধ্যেই সারা দেশ নেমে গেছে। কিন্তু আমরা যেহেতু এত অল্প সময়, এই জন্য বিগত দিনে যেহেতু সারা দেশ নামেনি, তাই আমরা মনে করছি যে এই আন্দোলনের মানুষ নামেনি, সারা দেশের মানুষ নামেছে। এই লড়াইটা যেহেতু অল্প দিনের, সেই জন্য আমরা মনে করছি, মানে রক্তক্ষয়ী লড়াইটা অল্প দিনের, সেই জন্য আমরা মনে করছি যে মফস্বল নামেনি। এটা লং টাইম হলে বুঝতাম, মফস্বল নেমেছে, রক্ত দিয়েছে। আচ্ছা, এটা হলো এক। আরেকটা জিনিস বাংলাদেশের একটা জিনিস বুঝতে হবে সন্ধি, সেটা হলো বাংলাদেশের সব ক্রিম ছেলেরাই তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে নাকি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। ফলে হয়েছে কি, যারা ক্রিম মানে কিন্তু শুধু একাডেমিতেই যে ক্রিম না, কিন্তু ক্রিম মানে যে যদি সে লড়াই করে সেখানেও ক্রিম হয়, সে যদি ডাকাতি করে তো সে ভয়ঙ্কর ডাকাত হতে পারে নাকি। ফলে ট্যালেন্ট গুলো কিন্তু সবসময় শহরে চলে এসেছে, রাজধানীতে চলে এসেছে। ফলে নেতৃত্ব এখনো পর্যন্ত এখান থেকে। যদি আমাদের দেশটা এমন ডিসেন্ট্রালাইজড হতো কখনো কখনো, যে মফস্বলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বড় বিশ্ববিদ্যালয় থাকতো, এরা পাবলিক বিশ্ববিদ্যালয় যখন থাকবে, তখন আমাদের সেই সব জায়গাও এমন ট্যালেন্টটা সেখানে থাকবে, সেখানেও ওই লড়াইগুলো আমরা দেখবো। এটা আমাদের টোটাল রাষ্ট্র কাঠামোর মধ্যে এটা আছে, এই দুর্বলতাটা আছে, তাই না? একটা গ্রামের যে ছেলেটা পড়াশোনা করতে যশোর শহরে চলে এসেছে, সেই এই শহরে এই মুভমেন্টটা সে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু তার গ্রামে তো ওই প্রতিষ্ঠান নেই। ফলে গ্রামের নেতৃত্বটা আসেনি, কিন্তু মানুষ কিন্তু তাদের ডাকে চলে গেছে। এটা এটা সারা দেশ অংশগ্রহণ করেছে, অল্প দিনের জন্য আমরা বুঝতে পারছি না। আচ্ছা, বেঞ্জন ভাই, এখন এখন আমরা এই মানে আলোচনার প্রায় অনুষ্ঠান এই বিভ্রাটের কারণে একটু সময় নষ্ট না, হলো। এটা হলো একটা প্রশ্ন গেল মফস্বল। হ্যাঁ। আর একটা দ্বিতীয় প্রশ্ন কি ছিল? এটা ছিল যে মফস্বল অংশগ্রহণ যদি করলো না। যদি এই এই মানে অভ্যুত্থান বা আমাদের যে সব মানে ছাত্রদের যে স্বপ্ন, এটা যদি বেহাত হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে মানে উপায় কি, মানে এটা ঠেকানোর? মানে এইটা ঠেকানোর উপায় এখন আমি যেটা মনে করি, যে এই যে আমি আজকে কতগুলো ব্যাপার দেখে খুব ব্যথিত, সেটা হলো যে এই দেশের মানুষ বেসিক্যালি তো মূর্খ, আসলে এটা নিজেদের গায়ে লাগে। এখন 7 গ্রুপ তবলিকের, এক গ্রুপ আর এক গ্রুপের কাকরাইল মসজিদ দখল করে বেড়াচ্ছে, তাই না? তো কি ব্যাপার, এখন ওই যে আমাদের মানে হেফাজতের কওমি গ্রুপ আর এই গ্রুপ, মানে কি, ওই যে কওমি জননী বানিয়েছিল, এখন এই যে দুটো গ্রুপ একজন আর একজনের দেখে নেওয়ার ব্যাপার, তবলিকরা একজন আরেকজনের দেখে নিয়ে বেড়াচ্ছে। মোল্লাদের একটা অংশ এখন তারা মাজার ভেঙে বেড়াচ্ছে, মামুনুল হকরা বড় বড় কথা বলছে। আরে ভাই, এই যে হাত পাকাওয়ালা গোটা 18 বছর এই হাত পাকাওয়ালারা এই সরকারের সমস্ত অন্যায় কর্মের সমস্ত অবৈধ ভোটগুলোর সমর্থন দিয়ে ক্ষমতায় রেখেছে না? সে সাদা টুপি রাস্তায় এনে, মনে রাখতে হবে যে এখনো পর্যন্ত পৃথিবীটা কিন্তু ওয়ার অ্যান্ড টেররের মধ্যে আছে, এখনো পর্যন্ত ইসলাম ফোবিয়া বিশ্বব্যাপী ক্রিয়াশীল রয়েছে। ফলে সেই জায়গাটাই আজকে এই যে আমাদের এই লড়াইয়ে আমাদের যে পার্শ্ববর্তী যে রাষ্ট্রটা আমাদের সবচেয়ে বড় শত্রু, বড় ভাবে ক্ষতি করেছে, আমি কিন্তু ওই রাষ্ট্রের জনগণের কথা বলছি না, ওই রাষ্ট্রে কিন্তু অসংখ্য শত শত আমার বন্ধু আছে যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, যারা এই মৌলবাদের বিরুদ্ধে লড়ছে।
এবং তারা ফিজিক্যালিও ক্ষতিগ্রস্ত হয়েছে, মামলা মোকদ্দমা হয়েছে। আমি তাদের কথা বলছি না, আমার সেই সব বন্ধুরা প্রচুর আছে যারা এই ধর্মান্ধদের বিরুদ্ধে লড়ছে। কিন্তু তার যে রাষ্ট্র, তার যে সাউথ ব্লক, তার যে অর্থনৈতিক পলিসি, তার যে রাষ্ট্রীয় পলিসি, তারা তো আমাদেরকে বেশি বেশি কষ্ট দেয়। কিন্তু এর পাল্টা যখন সারা দুনিয়া, যে পশ্চিমা দুনিয়ারা আমাদেরকে হেল্প করছিল, কেননা আমরা মানবতা চেয়েছি, গণতন্ত্র চেয়েছি, বাক স্বাধীনতা চেয়েছি, কিন্তু তাদের সামনে আবার এটা কিন্তু তারা আবার মানবে না যে এই দেশটা মৌলবাদী বা একটা পরিচয়বাদী কোনো রাজনৈতিক দলের খপ্পরে চলে যায়, অর্থাৎ তারা মৌলবাদীদের খপ্পরে যাক, এটা তো তারা চাবে না, এবং আমরাও চাই না কোনো মৌলবাদীদের খপ্পরে যাক। কিন্তু মৌলবাদীর যে সূক্ষ্মভাবে যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণটা ওনারাও করে না। সেটা কি? ওরা পোশাক দিয়ে বিশ্লেষণ করে ফেলে। তাহলে ওরা যেহেতু পোশাক দিয়ে বলে ফেলে যে এটা মৌলবাদী, তাহলে আমাদের সেই পোশাকটা এখন কৌশল করা দরকার ছিল। আমরা দেখলাম যে এখন আপনি যদি ভাঙেন, মাজার ভাঙেন, তাহলে এই মাজার ভাঙার ছবিটা কিন্তু ওই শত্রু রাষ্ট্রের দরকার, এবং তারা এটা সঙ্গে সঙ্গে বাইরে প্রচার করবে যে এই দেখো মৌলবাদী শক্তি, ফ্যাসিস্ট গোষ্ঠী, এরা মৌলবাদী শক্তি, এই যে মাজার ভাঙছে। তাহলে সে তার ধর্মের ভিতরে যত বয়ানই থাকুক, সে যদি আজকে এইটা করে, এই ছবিটা তার বিপক্ষে গেল। ঠিক একইভাবে আজকে সাত গ্রুপ তবলিগালারা যদি কাকরাইল দখল করে দাবলাদাবি করে, তো এই ছবিটা কিন্তু ওরা প্রচার করবে, এই দেখো মৌলবাদী শক্তিরা মানুষের উপর কি অত্যাচার করছে। তাহলে তাদের এই ছবি, এমনকি তারা আজকে যদি রমনা সাদা করে ফেলে টুপি দিয়ে, এই ছবিটাও তারা দেখাবে। তাহলে আমি তো এখন এই ছবিগুলো তাদের হাতে দেখতে দেবো না। প্রশ্ন হতে পারে, তাই বলে কি আমি আমার ধর্ম করবো না? অবশ্যই ধর্ম করবো। ধর্ম এক জিনিস, আর এটা যা করা হচ্ছে এটা কি ধর্ম নাকি? এটা কি ধর্ম নাকি? তাই না? তা এখন এই যে আমাদের মূর্খতার কারণে আমাদের কিছু কর্মকাণ্ড তারা কিন্তু বাইরে মার্কেটিং করতে পারছে। এইগুলো আমাদেরকে ঠেকাতে হবে, এটা কাউন্সিলিং করে ঠেকাতে হবে, বুঝাতে হবে। আমি এখন যেটা মনে করি সংক্ষেপে, যে ছাত্র এই যে উপদেষ্টা যারা আছে, এই উপদেষ্টাগুলোর প্রথম কাজটা হবে আর যে সমস্ত সমন্বয়করা আছে তাদের সাথে দ্রুত মিটিং করা। এই উপদেষ্টা রাষ্ট্র পরিচালনা এখন দরকার নেই, ওই সিনিয়ররা আছে ওরা করুক। তারা এখন কই করতে হবে যে এই সমন্বয়কদের সাথে আগে মিটিং করুক। এইবার সমন্বয়কদের বলা হবে ঢাকা শহরে যত সমন্বয়ক আছে তারা আসো, তারপরে সারা বাংলাদেশে যত সমন্বয়ক আছে আসো, এসে একটা শক্তিতে পরিণত হয়ে আবার ছাত্রদের কাছে চলে যাবে। তাহলে মূল শক্তি হচ্ছে এই ছাত্ররা। এদের হাতে যদি শক্তি থাকে, এই ইউনূস সাহেব সহ অন্য আসিফ নজরুল্লাহ যারা যা আছে, এরা কিছু করতে পারবে না। এরা যদি শক্তি দুর্বল হয়ে যায়, তাহলে ওরা শক্তিশালী হয়ে যাবে। আরেকটা জিনিস আছে যে এখনো যেহেতু সুপ্পু সাহেব ক্ষমতায় রয়েছে, আর সাংবিধানিকভাবে তিন বাহিনীর প্রধান কে? প্রেসিডেন্ট। ফলে এই তিন বাহিনী কিন্তু প্রেসিডেন্টের কাছে দায়বদ্ধ, ইউনূস সাহেবের কাছে না। তাহলে ইউনূস সাহেবের হাতে কিন্তু ক্ষমতা নেই, ইউনূস সাহেবের হাতে ক্ষমতা হচ্ছে ছাত্র জনতা। সেই ছাত্র জনতার মধ্যে রয়েছে আবার এই যে নানানমুখী কর্মকাণ্ড, বিশৃঙ্খলা, আর ছাত্রদের মধ্যে যদি বিভেদ থেকে যায় তাহলে মুশকিল। এই জন্য আমি বলছি যে উপদেষ্টাদের প্রথম কাজ হবে উপদেষ্টার বাইরের যারা উপদেষ্টা পর্যায়ের যে সমন্বয়করা আছে তাদের সাথে বৈঠক করা, এবং সারা ঢাকায় সরকারি এবং বেসরকারি যত প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের সমন্বয়কদের সাথে বসা, তারপরে সারা বাংলাদেশের সমন্বয়কদের নিয়ে বাংলাদেশে একটা বড় সম্মেলন করা। এইবার এই সমন্বয়কদেরকে আবার পাঠিয়ে দেওয়া তার নিজ নিজ কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মফস্বলে, ডিস্ট্রিক্টে, যে আবার ছাত্রদের নিয়ে মুভ করা। এই ছাত্ররা যদি শক্তিশালী থাকে তাহলে বাংলাদেশের সমস্ত জনগণ তাদের সাথে আছে, এবং এই তত্ত্বাবধায়ক সরকারও ঠিক মতো চলবে, ইউনূস সাহেবও ঠিক মতো চলবে, আমাদের সচিবালয়ও ঠিক মতো চলবে, সরকারও ঠিক মতো চলবে, সেনাবাহিনীও ঠিক মতো চলবে, পুলিশ প্রশাসনও ঠিক মতো চলবে। এই সাংগঠনিক কাজটা এদের করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই কাজগুলো তো এরা দ্রুতই করতে হবে, সময় কম। কিন্তু বেঞ্জির ভাই, আমরা অনুষ্ঠানে একদম শেষের দিকে, তো আমাদের এই উদ্দেশ্য কিন্তু ছিল একটা আন্দোলনের যে নিরপেক্ষ নির্বাচন, মানে অবাধ নির্বাচন এর মাধ্যমে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেয়া, এটাও কিন্তু প্রথমেই ছিল, তাই তো? 100 বার। না, সেটা ছিল বিভিন্ন দলের আন্দোলন। হ্যাঁ, লাস্ট আন্দোলন ছিল বৈষম্যর বিরোধীতে সংস্কার, লাস্টের ব্যাপার ছিল সংস্কার। হ্যাঁ, এই আমাদের পার্লামেন্টে, আমাদের রাষ্ট্রের সংবিধানটা যদি গণতান্ত্রিক হয়, অর্থাৎ আমার গঠনতন্ত্র যদি গণতান্ত্রিক হয়, সেই স্পিরিটের আলোকে প্রত্যেকটা রাজনৈতিক দলের গঠনতন্ত্র পাল্টাবে। আমার দেশের এই গঠনতন্ত্র অনুযায়ী তো প্রত্যেকটা দলের গঠনতন্ত্র, ভাই আওয়ামী লীগ বিএনপিতে আপনি কি গিয়ে কি ওই দলের প্রধান হতে পারবেন নাকি? এটাও তো গঠনতান্ত্রিক ভাবে অগণতান্ত্রিক। তাহলে রাষ্ট্রের গঠনতন্ত্র আগে পাল্টান। এইবার এই রাষ্ট্রের গঠনতন্ত্রের স্পিরিটের সাথে সাংঘর্ষিক হবে এমন কোন রাজনৈতিক দলের যে গঠনতন্ত্র, সেটা পাল্টাতে হবে। রাষ্ট্রের স্পিরিটের সাথে ওইটার সাংঘর্ষিক হলে হবে না। তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলের গঠনতন্ত্র পাল্টে যাবে। সেখানে কিভাবে নেতা নির্বাচিত হবে? কাজটা তো দ্রুত করতে হবে, তাই না?
দ্রুত করতে হবে। হ্যাঁ, এইটা ঠিক, এখানে কোনো ই নেই। এইখানে তো আমরা দ্রুততা দেখতে পাচ্ছি না। ডিসেম্বর ওনার মেয়াদ ছিল, যে ডিসেম্বর মানে আপনার মেয়াদ ডিসেম্বরের মধ্যে এটা শেষ করতে হবে, কিন্তু আমরা কিন্তু দৃশ্যমান ভাবে দেখি অনেকগুলো সংস্কার কমিটি এখনো পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি। তাহলে এরা কাজ করবে কখন? তারপরে নির্বাচন কমিশনের আমার আরেকটা অবজারভেশন আছে মেনদেন ভাই, সেটা হলো নির্বাচন কমিশন সংস্কার কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে বদরুল আলম মজুমদারকে, তাই তো? তো আমার কথা হলো যে নির্বাচন কমিশনের কি সংস্কার করবে? তার চেয়ে ওনাকেই যদি নির্বাচন কমিশনের প্রধান করা হতো, উনি নিজে ওই দায়িত্ব থেকে কেন সংস্কার করলেন না? তাহলে আমার সময়টা নষ্ট হতো না, তাই তো? তারপরে দেখেন আরেকটা জিনিস, যে আপনার দুর্নীতি দমন কমিশনের প্রধান, সংস্কার কমিশনের প্রধান কাকে করলো? ইফতেখার মাহমুদ সাহেব না কি যেন, ওনাকে সংস্কার কমিটি না করে ওনাকে দুদকের চেয়ারম্যানই কেন করলেন না? উনি ওইখানে গিয়ে উনি না করুক এটা, তাহলে হয় কি একই সাথে আমাদের দুর্নীতি দমনও হয়, সংস্কারও হয়, কুইক সার্ভিসটা হয়। না, এখানে হতাশার মতো অনেক ব্যাপার আছে, অনেক কাজ। তারপরে যেমন দেখেন আরেকটা বেঞ্জিন ভাই বলি, যেই উপদেষ্টাদের নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে, এই উপদেষ্টারাই এত নির্লজ্জ কেন? যেখানে ছাত্র জনতা চাচ্ছে না, রাজনৈতিক দল চাচ্ছে না, তুমি কেন প্রত্যাখ্যান করছো না? তোমার কি স্বার্থ এখানে? আমি এটা খুবই অবাক হচ্ছে। আমাকে যদি কোনো একটা ব্যাপারে একটা অংশ যদি বলে যে ভাই আপনার চায় না, আমি সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে। আমি তো কি নির্লজ্জ, এই প্রশ্নগুলোই আমার ভিতরে উদ্দেশ্য নিশ্চয়ই এটা আত্মসমালোচনা করতে হবে আমাদের। আমি না ছোট্ট একটা কথা বলি, বাঙালি জাতির প্রতি আমি খুবই ক্ষুব্ধ। মানে আমাকেই আমি ঘৃণা করছি। আমি বাইরের দেশে যেভাবে লাইনে দাঁড়াই, আমি এখানে কোনো লাইনে দাঁড়াতে চাই না। এই যে আমাদের স্বভাব তো, ফলে এটা আমাদের দুর্ভাগ্য। আমরা কোনোদিনও, আমাদের কোনো ইতিহাস নেই কোনো মহান মানুষ সম্মানের সাথে মারা গেছে। প্রতিটা মহান মানুষ বাংলাদেশে এই জাতি তাকে অপমানিত করে অসম্মানের সাথে বিদায় ঘটাইছে। আরেকটা জিনিস, আমাদের দেশের একজন বুদ্ধিজীবীর বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ, বাঙালি শুরু করতে পারে, শেষ করতে পারে না। আমাদের কোনো শেষের ইতিহাস নেই। পৃথিবীতে কোনো দেশ বারবার স্বাধীন হয় না। আমরা 47-এ স্বাধীন হয়েছি, 71-এ স্বাধীন হয়েছি, 75-এ স্বাধীন হয়েছি, 90-এ স্বাধীন হয়েছি, 24-এ স্বাধীন হয়েছি, আরো স্বাধীন হতে হবে, তাই না? এটা তো হতে পারে না। এই জাতি নিয়ে অনেক প্রশ্ন আছে, আমাদের আরো অনেক তাত্ত্বিক দার্শনিক কথায় যেতে হবে। কেন আমরা এমন, আমাদের চরিত্র এমন কেন, এটা কি আদৌ পরিবর্তন করা যায় কিনা, এটা আজকে না, আমরা আরেকদিন আলোচনা করবো, অনেক দার্শনিক আলোচনা, যে বাঙালির ভিতরে যে এই যে স্বভাবটা কেন। হ্যাঁ, আমরা কি শুধুই কসমোপলিটান বলে? পৃথিবীর সব জাতি কসমোপলিটান, পৃথিবীর সব জাতির মধ্যেই এরকম মিক্সিং আছে। আমাদেরটা কেন? এর সাথে খাদ্য অভ্যাস কতটুকু জড়িত, আমার প্রকৃতি কতটুকু জড়িত, আমার জলবায়ু কতটুকু জড়িত, আমার ফার্টাইল ল্যান্ড কত জড়িত, অর্থাৎ আমার যা কিছু অলংকার, এটাই কিন্তু আবার আমার দুঃখেরও কারণ। সেটা কিভাবে, সেটা আমরা আরেকদিন আলোচনা করবো। কিন্তু বাঙালির এই সমস্যা আছে, আমরা দ্রুত ভুলে যাই, আমরা তাৎক্ষণিক উত্তেজনায় ভুগি, আর আমরা নির্লজ্জ, বেহায়া। তো এখন এইগুলো তো রয়েছে, হ্যাঁ, এগুলো রয়েছে, এগুলোকে মোকাবেলা করতে হবে। আমরা অনুষ্ঠান একদম শেষে আসছি, আমাদের হাতে আর মাত্র 2 মিনিট আছে। তো আমাদের আজকের যে বিষয় ছিল যে কোন পথে আগামীর বাংলাদেশ, এক সংক্ষেপে এইটুকু বলে আমরা অনুষ্ঠানটা শেষ করি। মানে আপনি বলুন যে কোন পথে আমি অনেক সময় ক্ষুব্ধ হয়ে বলেছি যে আমাদের কোনো ভবিষ্যৎ নেই। আমি আমার ফেসবুকে প্রতিদিনই লিখছি, বিপ্লবের আগে একরকম লিখেছি, আর এখন তো প্রতিদিন আমার ক্ষুব্ধ হয়ে লিখতে হচ্ছে। আমার ফেসবুক, আমার আইডিতে গেলেই সব ক্লিয়ার আছে। কিন্তু এখানে আমি মানুষের উদ্দেশ্যে বলবো যে এখনো আমি আশাবাদী, আমাদের আগামী বাংলাদেশ সত্যিই ইনসাফ প্রতিষ্ঠিত হবে, এবং হয়তো এই রক্তটাই আমাদের শেষ রক্ত দেওয়া হবে আমি মনে করি। হ্যাঁ, কিন্তু বিপ্লবের বয়সটা, মানে বিপ্লব কিন্তু থেমে যায়নি, আমি এটা বলছি আর কি। হ্যাঁ, আরো কিছুদিন এটা চলবে না, কাউন্টার রেভলিউশন চলবে, এবং আগামীর বাংলাদেশ, আমাদের এই ছেলেরা যারা রক্ত দিয়েছে, আমি বলি যে ছেলেটা মারা গেছে তার মা কাঁদতে কাঁদতে একদিন কিন্তু কান্না থামবে, কিন্তু যে ছেলেটা বিকলাঙ্গ হয়ে রয়েছে, পঙ্গু হয়ে রয়েছে, চোখ অন্ধ হয়ে রয়েছে, হাত পা নেই, ওই পরিবারে ওই ছেলে যতদিন বেঁচে থাকবে, আর ওর মা বাপ যতদিন বেঁচে থাকবে, ততদিন সে কাঁদবে। ফলে এই জীবন্ত বিকলাঙ্গ মানুষগুলো আমাদেরকে কোনোদিনও ভুলটাকে যেতে দেবে না, আমি বলে রাখি। আমাদের যারা ভুল করছে এদের মাথায় রাখতে হবে, ভুলটাকে কিন্তু এই যে জীবিত বিকলাঙ্গ, হ্যাঁ, আমাদের কোনোদিনও ভুলটাকে যেতে দেবে না। হ্যাঁ, তো এটা আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য আমি বলছি যে এত বেশি আহত মানুষ রয়েছে আমাদের, এত বেশি আফসোস তাদের, এত বেশি আর্তনাদ এখনো রয়েছে জীবিত।
হ্যাঁ, এবং এরা এত মরে যায়নি। যদি একসাথে সব মরে যেত তাহলেও কিন্তু আমরা মনে করতাম যে না, বেহাত বিপ্লবের সুযোগ আছে। কিন্তু এত জীবিত আহত, হ্যাঁ, এবং ইয়াং, এত জীবিত আহত ইয়াং, কখনো এই আগুন থামবে না। ধন্যবাদ বেইমানি গাদ্দারি করার কোনো ভাই, সুযোগ নেই। অনেক অনেক ধন্যবাদ। আমরা আবার আরেকটা বিষয় নিয়ে আবার কথা বলবো। আজকে আমরা অনুষ্ঠান এখানেই শেষ করি। আর আজকে আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমিও খুব খুশি। অসংখ্য ধন্যবাদ অংশ মালিকে। আচ্ছা, আমরা আজকের মতো এখানেই অনুষ্ঠান শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।